চাইনিজ মার্কেটের কোপন কম্প্যাক্ট একটা ফ্ল্যাগশিপ যার নাম হচ্ছে OnePlus 13T। অবশ্যই এটা যে গ্লোবাল ভেরিয়েন্টে রয়েছে এটা কিন্তু OnePlus 13S নামে লঞ্চ হবে, যেটি রীতিমতো আমাদের দেশের বাজারে এক প্রকার হাইপ তৈরি করেছে। অবশ্য করারই কথা, কারণ স্মার্টফোনটির মধ্যে লুকিয়ে আছে স্ন্যাপড্রাগন 8 ইলিটের মতন পাওয়ারফুল একটি চিপসেট, 6260 mAh মতন একটি ব্যাটারি, সাথে যথেষ্ট কম্প্যাক্ট আর ব্যাকে 50 মেগাপিক্সেলের মেন আর 50 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স, যার জন্যই হয়তো বাংলাদেশের বাজারে একটা রীতিমতো সাড়া ফেলেছে। তবে এর রিভিউটা দেখার পর স্মার্টফোনটি নেওয়ার ইচ্ছা আপনার কি আর থাকবে? তবে এটা বোঝার জন্য আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। যারা কম্প্যাক্ট স্মার্টফোন খোঁজেন অবশ্যই এটা তাদের নজরে রাখবে, স্বাভাবিক, কারণ এতে 6260 mAh একটি ম্যাসিভ ব্যাটারি ইউজ করেছে, যার সত্ত্বেও এর ওজন 185 গ্রাম এবং থিকনেস 8.2 মিলিমিটার, যার বড় একটি রিজন হচ্ছে সিলিকন কার্বন টেকনোলজি। 1 ঘন্টারও কম সময়ের মধ্যে স্মার্টফোনটিকে ফুললি চার্জ করে নিতে পারবেন বক্সে থাকা 80 ওয়াট চার্জিং ব্রিকটি দ্বারা। এখানে একটা কথা বলতে চাই, ছোট কম্প্যাক্ট স্মার্টফোনগুলোতে একটাই সমস্যা, যে ব্যাটারি ব্যাকআপ কম, যেটা আমরা S25-ও দেখেছিলাম। সেদিক বিবেচনায় তাদেরকে একটা থামস আপ আমি দিতে চাই। এর ব্যাক বলুন ফ্রন্ট বলুন উভয় ক্ষেত্রে গ্লাস, তার সাথে ফ্রেমগুলো অ্যালুমিনিয়ামের, তাই ইনহ্যান্ড ফিলে কোনো কমতি রাখে না। তার সাথে ব্যাটারি তো যেটাকে এবার সম্পূর্ণ বক্সে শেপের করা হয়েছে, ফলে আপনার আইফোন লাইক একটা ফিল এখানে পাবেন। সাথে এখানে নতুন একটা বাটন অ্যাড করা হয়েছে, যেটা অ্যাকশন বাটন কিংবা মাল্টিটাস্কিং বাটন যাই বলুন না কেন, যেটাকে এবার হাইব্রিড স্টাইলে সাজানো হয়েছে, যেখানে আপনি চাইলে নিজের মতন কাস্টমাইজেশন করতে পারবেন। এটাকে সাইলেন্ট মোড হিসেবে ইউজ করতে পারেন, ফ্ল্যাশ লাইট হিসেবে ইউজ করতে পারেন। যদি লং টাইম ক্লিক করে ধরে রাখেন তাহলে আপনার স্ক্রিনটা অ্যানালাইজ হয়ে কিন্তু তাদের যে ব্রিনো রয়েছে সেখানে অ্যাড করবে। এটাকে কাইন্ড অফ মিক্সার বলতে পারেন। আইফোনের অ্যাকশন বাটন, তার সাথে নাথিং এর যে এজেন্সিয়াল স্পেস রয়েছে, সাথে এটা আপনার সার্কেল টু সার্চের মতনই কাজ করবে, তবে স্ক্রিনশট নিবে না। যেটা আপনার স্ক্রিনে যে আর্টিকেল কিংবা নিউজ রয়েছে সেটাকে অ্যানালাইজ করে কিন্তু চাইনিজ ভাষায় বলবে, যেটা আপনার কোনো কাজে আসবে না যদি চাইনিজ ভেরিয়েন্টটা নেন আর কি। ইউআইতে চাইনিজ লেখা ভরপুর, আপনি ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করার পরও কিন্তু এখানে অনেক চাইনিজ লেখা থাকবে, সে বিষয়টা মাথা রাখবেন। আপনি যদি আইকুর ব্র্যান্ডের সাথে তুলনা করেন, ওইখানে যদি আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করি তাহলে সম্পূর্ণ স্মার্টফোনটাই ইংলিশ হয়ে যাবে, তখন বোঝার অবগতি থাকবে না যে স্মার্টফোনটা আসলে কি চাইনিজ ভেরিয়েন্ট নাকি ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট নাকি গ্লোবাল ভেরিয়েন্ট। যেহেতু চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোন, তাই ইউআই হিসেবে আমরা কালার ওএসই দেখতে পারবো। যদি আপনি গ্লোবাল নেন সেক্ষেত্রে আপনি অক্সিজেন ওএস দেখতে পাবেন অন বেসড অন অ্যান্ড্রয়েড 15, যেখানে আপনি 4 বছরের মেজর আপডেট পাবেন। তবে এই আপডেটটা আসলে আমি কিছু লিক্স এন্ড রুমার্সের তথ্য অনুযায়ী বলছি, তারা অফিসিয়াল ভাবে ডিক্লেয়ার করে না, যেহেতু OnePlus এর 13 সিরিজের সবগুলো স্মার্টফোনে আপনার 4 বছরের আপডেট দিয়েছে মেজর, তাই এতেও কিন্তু 3-4 বছরের মেজর আপডেট দিবে। যার ফোনটা ইউজ করছে 6.32 ইঞ্চি মাপের 120Hz রিফ্রেশ রেট যুক্ত LTPO অ্যামোলেড ডিসপ্লে, যার রেজলিউশন করা হয়েছে 1.5K। আউটডোর ভিজিবিলিটিস এর জন্য দেওয়া হয়েছে 1600 নিটসের পিক ব্রাইটনেস, যাতে ডলবি ভিশন এবং HDR এর সার্টিফিকেশন রয়েছে। ডিসপ্লেটি টিয়ানমা নামের কোন একটা ব্র্যান্ডের তৈরিকৃত হওয়ায় গ্রিন লাইন নিয়ে তেমন খুব একটা চিন্তা করতে হবে না। আমি যতটুকু জানি তারা কিন্তু স্যামসাং থেকে এখন আর ডিসপ্লে তৈরি করে না, তবে কিছু পাবলিক বলবে স্যামসাং এর ডিসপ্লে ওয়ান অফ দ্য বেস্ট, এক সময় ছিল, বাট এখন বর্তমানে কিন্তু তাদেরকে টক্কর দেওয়ার জন্য বাজারে বিভিন্ন ডিসপ্লে রয়েছে কিংবা কোম্পানি রয়েছে। তবে স্টেরিও স্পিকারটা এক কথায় লাজবাব ছিল, বলতে পারেন যে ওভার পারফরমেন্স কিংবা ওভারলোড। সাউন্ড কোয়ালিটি এতই লাউড যে আপনার প্রতিবেশী বিরক্ত। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটার পজিশন কিছুটা নিচে মনে হতে পারে যেহেতু অপটিক্যাল, তবে এখানে এই প্রাইস পয়েন্টের মধ্যে আমরা আল্ট্রাসনিক আশা করি, যেগুলো অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোনে কিন্তু আমরা এর থেকে কম প্রাইস পয়েন্টের মধ্যে দেখছি। এদিক বিবেচনায় কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম। প্রসেসর নিয়ে কি বলবো, যেহেতু এই বছরের সব থেকে পাওয়ারফুল চিপসেটটা দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 8 ইলিট, যেটা 3 ন্যানোমিটার নডে তৈরি করা। দৈনন্দিন জীবনের সকল কাজ থেকে শুরু করে মাল্টিটাস্কিং বলুন, গেমিং বলুন, ভিডিও এডিটিং বলুন, এক কথায় মাখনের মতো একটা রেজাল্ট আপনাকে দিবে। তবে এই প্রসেসর যুক্ত সবগুলো স্মার্টফোনে আমরা একটা কমন জিনিস লক্ষ্য করেছিলাম, সেটা হচ্ছে হিটিং ইস্যু। এখানে যত ভালোই আপনার কুলার দেখ না কেন, স্মার্টফোনগুলো কিন্তু বেশ হিট হয়। তবে এতে কুলিং সিস্টেম হিসেবে তারা নাকি ইউজ করেছে আপনার গ্লেসিয়ার কুলিং সিস্টেম, বেশ বড় সড়ই ইউজ করেছে 4400 mm স্কয়ারের, ফলে খুব ভালো যে আপনার একটা হিট ডিসিপেশন করে তা না, মোটামুটি লেভেলের। ডেল্টা 4 গেমটি 120 FPS রেখে 20 মিনিট খেলার পর আমরা সর্বোচ্চ টেম্পারেচার পেয়েছি 34 কিংবা 35 ডিগ্রি সেলসিয়াস। এক কথায় আপনি যদি স্মার্টফোনটিতে বেশি লোড দেন তাহলে অবশ্যই স্মার্টফোনটি হিট হয়ে যাবে, যেখানে আপনার LPDDR5X এর র্যাম টাইপ এবং UFS 4.0 কিন্তু স্টোরেজ টাইপ ব্যবহারের পরে সম্পূর্ণ ফ্ল্যাগশিপ একটা কম্বো। যার ব্যাকে আমরা দেখতে পারবো OIS যুক্ত মেন ক্যামেরা সেন্সর দেন সেকেন্ড আইতে 50 মেগাপিক্সেলের 2x অপটিক্যাল টেলিফোটো লেন্স, সাথে দেওয়া হয়েছে ফ্রন্ট ফেসিং 16 মেগাপিক্সেলের একটি সেন্টার পাঞ্চল সেলফি ক্যামেরা। এখানে আসলে যে টেলিফোটো লেন্সটা ইউজ করেছে আমি সেটা নিয়ে কিছু বলবো না, ভালো ব্যাপার ইউজ করেছে, তবে থাকছে না কোনো আল্ট্রা ওয়াইড, কারণ এই প্রাইস পয়েন্টের মধ্যে আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ অবশ্যই দেখে থাকি। আর এই টেলিফোটো দ্বারা সর্বোচ্চ 2x এ জুম করা যায়, 3x এর কোনো অপশনই নাই। আর আপনি পোর্ট্রেটে গিয়ে কিন্তু সর্বোচ্চ 2x এ পারবেন, 1x 3x 4x এর কোনো অপশনই কিন্তু আপনি অ্যাভেলেবেল পাবেন না, যেখানে এই বাজেটে কিন্তু আমরা এর থেকে বেটার টেলিফোটো লেন্স আশা করি। কারণ স্মার্টফোনটি যে বেস ভেরিয়েন্টে রয়েছে 12GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ, ওইটার প্রাইস কিন্তু আমাদের দেশের বাজারে 70,000 টাকার কাছাকাছি, তাও আনঅফিসিয়াল ভাবে। পোর্ট্রেটের ক্ষেত্রে ছবিগুলো ডিটেলস ঠিকঠাকই ছিল, ফেসটা কিছুটা স্মুথ করে তোলে আর এজ ডিটেকশনে কিছুটা প্যারা দেয়, তবে কালার কোয়ালিটি মোটামুটি ঠিকঠাকই ছিল। আর মেন ক্যামেরা দ্বারা ছবিগুলো কিছুটা পপ টাইপের ছিল, সাথে বেশ শার্প
করছিল, তবে হাইলাইট এবং শেয়ার হ্যান্ডেলিং এ অনেকটাই ফ্ল্যাগশিপ লেভেলের ভাব দেয় না, বা কাইন্ড অফ ফ্ল্যাগশিপ। সাথে তাদের লেন্স সুইচিংটাও কিছুটা ইমপ্রুভমেন্ট করা উচিত ছিল। এক কথায় বলবো যে তবে 70,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে ক্যামেরাটি কিন্তু এই স্মার্টফোনের সাথে একদমই মানানসই না, কারণ টেলিফোটোতে কোনো প্রকার ওএস নাই, ফলে আপনার যদি হাত একটু লড়ে তাহলে ছবিগুলো অনেকটাই কিন্তু ব্লারি আর শেকি আসবে। সাথে ব্যাক ক্যামেরা দ্বারা 4K তে 30 fps আর ফ্রন্ট ক্যামেরা দ্বারা 1080p তে অনলি 30 fps, যেখানে আমরা এই বাজেটে কিন্তু 4K আশা করে থাকি। অল ওভার ক্যামেরা কোয়ালিটি আহামরি খুব একটা সন্তোষজনক ছিল না। স্মার্টফোনটি দ্বারা উইথাউট ওয়ার্নিং কল রেকর্ডিং করতে পারবেন, ও কানেক্ট দ্বারা আপনি আইফোনের সাথেও কিন্তু ফাইল শেয়ারিং করতে পারবেন, সাথে কিছু এজেন্সিয়াল সেন্সর। অল ওভার এই ছিল স্মার্টফোনটি নিয়ে টুকিটাকি। আমি মনে করি যদি স্মার্টফোনটা আপনার 50 কিংবা 55,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে আসে তাহলে অনেকটাই ভালো ডিল হবে যারা পারফরমেন্স খুঁজেন, তাও কম্প্যাক্ট সাইজের জন্য বাকি সব স্যাক্রিফাইস করলেও। তবে 70,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে এর থেকে বেটার ডিল অবশ্যই বাজারে অ্যাভেলেবেল রয়েছে, ওটা অফিসিয়াল হোক কিংবা আনঅফিসিয়াল ভাবে। তবে যেহেতু আপনারাও স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, বাকিটা আপনাদের উপর।